আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই যে চলমান যেই সিচুয়েশনটা চলছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এবং ওভারঅল ইন্ডিয়ার বাংলাদেশকে সিকিউরিটি দেওয়ার বিষয়টা নিয়ে, মুস্তাফিজুর রহমানকে কেকেআরে রাখা না রাখা সেই বিষয়টা নিয়ে তো সিকিউরিটি ইস্যুজের কারণে মুস্তাফিজকে রিলিজ করতে বলা হয়েছে এবং সেটাও করা হয়ে গেছে। সেটার ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা চিঠি পাঠিয়েছে আইসিসির কাছে। সেটা গতকাল একটা বোর্ড মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের ভিত্তিতে তারা সেই চিঠিটা তৈরি করেছে এবং অবভিয়াসলি বাংলাদেশ সরকারের তরফ থেকেও ব্যাপারটা ভেট করা হয়েছিল। সো চিঠিটা আইসিসির কাছে গেছে এবং সেই চিঠির সারমর্ম এটাই ছিল যে কারেন্ট সিচুয়েশনের মধ্যে যেহেতু মুস্তাফিজের সিকিউরিটি রিজনসের কারণে বা তাকে সিকিউরিটি দেওয়া যাবে না, তাকে তিনি আক্রমণের শিকার হতে পারেন, সেই শঙ্কা থেকে মুস্তাফিজকে কেকেআর থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেটা বিসিসিআই তরফ থেকে এসেছে এবং সেটাও ডেফিনেটলি ইন্ডিয়ান গভর্নমেন্টের গ্রিন সিগন্যাল থেকে এসেছে। ওই বিষয়গুলো কনফার্ম হওয়ার পর বিসিবি বেসিক্যালি তাদের চিঠিতে আইসিসিকে জানিয়েছে যে যেহেতু সিকিউরিটির কোনো কনসার্ন থাকতে পারে যে কোনো বাংলাদেশি নাগরিকের জন্য কারেন্ট পলিটিক্যাল সেন্টিমেন্ট বা সিচুয়েশনের উপর ভিত্তি করে, সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কনসার্ন থেকেই তারা আসলে ইন্ডিয়াতে গিয়ে সামনের মাসে 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে খেলতে যেতে চাচ্ছে না ইন্ডিয়াতে গিয়ে। বাংলাদেশের গ্রুপ সির পর্বের প্রত্যেকটা ম্যাচ ইন্ডিয়াতেই ছিল এবং তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইটালি। 3টা ম্যাচ হওয়ার কথা কলকাতা ইডেন গার্ডেন্সে এবং একটা ম্যাচ হওয়ার কথা ছিল মুম্বাইতে ওয়াংখেড়েতে। সো এই 4টা ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে খেলবে বিশ্বকাপ, সেটা কিন্তু এখন অনেকটা শঙ্কার মুখে পড়ে যাওয়ার কারণে, সিকিউরিটি কনসার্নের কারণে বিসিবি আইসিসির কাছে জানিয়েছে যে তারা ইন্ডিয়ায় গিয়ে এবারের বিশ্বকাপটা খেলতে চাচ্ছে না সিকিউরিটি ইস্যুজের কারণে এবং তারা এই ম্যাচগুলো শিফট করে নিতে চাচ্ছে। শ্রীলঙ্কাতে শিফট করে নিতে পারাটাই সবচেয়ে লজিক্যাল বিষয়, কারণ হচ্ছে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের কো হোস্ট এবং তাদের দেশেও বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে, স্পেশালি পাকিস্তানের গ্রুপের ম্যাচগুলো। ইন্ডিয়া যে গ্রুপে আবার আছে এবং সেই গ্রুপটাতে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ সেটাও আবার আলটিমেটলি কিন্তু শ্রীলঙ্কাতে গিয়েই হচ্ছে। সো ওই বিষয়গুলো বাদ দিই, আমি গ্রুপ সিতে ফোকাস করি যেখানে বাংলাদেশ আছে। বাংলাদেশ প্রথমবারের মতো এরকম একটা স্টেপ নিতে যাচ্ছে যেখানে তারা সিকিউরিটি কনসার্নসের জন্য কোনো একটা দেশে একটা বৈশ্বিক ইভেন্ট বা একটা বৈশ্বিক ক্রিকেটীয় ইভেন্ট খেলতে যেতে অপারগতা প্রকাশ করছে এবং সেটার পেছনে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব একটা দোষ আমি দেখি না সেই জায়গাটায়। কারণ তারা যখনই খবর পেয়েছে যে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া ইজ নট সিকিউর অ্যাট দ্য মোমেন্ট, ওখানে গেলে কোনো ধরনের সমস্যায় পড়তে হতে পারে এবং সেটা নিরাপত্তাটা নিয়ে বাংলাদেশ কনসার্ন, সে কারণেই কিন্তু আইসিসির কাছে এই চিঠি। মূলত যেহেতু এটা বৈশ্বিক টুর্নামেন্ট, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, সে কারণে বিসিসিআইকে বাংলাদেশ চিঠিটা না পাঠিয়ে সরাসরি আইসিসিকেই পাঠিয়েছে, কারণ আয়োজক তারা। তবে এই জায়গায় কিছু ক্যাচ রয়েছে, সেই ক্যাচগুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই, কারণ খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার উঠে আসবে এই জায়গাটা থেকে। এখন আমরা একটা চিঠি দিলাম, চিঠি দিয়ে আইসিসিকে জানালাম যে আমরা আসলে ভেন্যু শিফটিংটা চাই। এখন হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ, তার মানে কোনো মতে বেয়ারলি 1 মাসের মতো সময় বাকি রয়েছে বিশ্বকাপটা শুরু হতে এবং তার আগে তো বিভিন্ন ধরনের আয়োজন থাকবে। টিমগুলো তারা তাদের ক্যাম্প করার জন্য চলে যাবে এবং সেখান থেকে অবভিয়াসলি প্র্যাকটিস ম্যাচেস হবে, অনেক কিছু হবে, তারপর টুর্নামেন্টটা শুরু হবে। বাংলাদেশের কিন্তু ইন্ডিয়াতে ফ্লাই করে যাওয়ার কথা ছিল এই জানুয়ারি মাসের 26 তারিখেই, অর্থাৎ খুব বেশি সময় কিন্তু বাকি নেই এবং মোটামুটি যেভাবে ফিক্সচার সেট করা ছিল সেভাবে করে অলরেডি বিভিন্ন দেশে মূলত দুইটাই আয়োজক দেশেই কিন্তু লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্টস এন্ড সবকিছু অলরেডি ইতিমধ্যেই বোধহয় কাজকর্ম শুরু হয়ে গেছে। তো এই সিচুয়েশনের মধ্যে মাত্র 4 সপ্তাহের ভেতরে ফিক্সচার্সের পরিবর্তনটা ঠিকঠাক রেখে বা ফিক্সচার্সে কোনো পরিবর্তন না করে তারিখগুলো ঠিকঠাক রেখে এটা কি আসলেই লজিস্টিক্যালি সম্ভব কিনা শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলোকে শিফট করা, সেই বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি। এবং এই ভিডিওটার জন্য বা এই সিচুয়েশনটা অ্যানালাইজ করার জন্য আমাদের আসলে কি লাগবে বেসিক্যালি একটাই জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের এবং অন্যান্য যে দলগুলো রয়েছে গ্রুপ সিতে তাদের ওভারঅল একটা ফিক্সচারগুলোর মধ্যে আমরা ডেটটা যদি পেয়ে যাই এবং ভেন্যুটা যদি পেয়ে যাই, সেই হিসেবেই কিন্তু আমরা হিসেব করে বের করতে পারবো যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতেই স্টেশন থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইটালি তারা কি ফ্লাই করে ওখানে পৌঁছে থেকে আমাদের সাথে খেলে আবার ফিরে আসার এনাফ সময়টুকু পাচ্ছে কিনা, সেটাই তো কনসার্ন। এছাড়া তো আর তেমন কিছু নয়। এখন আমরা যদি একটা ব্যাপার চিন্তা করে দেখি যে অবভিয়াসলি একটা গ্রুপের খেলা যখন হচ্ছে সেখানে গ্রুপের সব কজন যদি একই জায়গায় থাকে সেই ক্ষেত্রে কাজটা সহজ হয়ে যায়, ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও বলি, ট্রেনিংয়ের ক্ষেত্রেও বলি, ওভারঅল লজিস্টিক্যাল প্ল্যানটা তৈরির ক্ষেত্রেও বলি। এখন আইসিসির ইভেন্ট হওয়া সত্ত্বেও দুটো দেশ যারা যৌথ আয়োজক, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, তাদেরকে কিন্তু এলওসি বলা হয়, অর্থাৎ লোকাল অর্গানাইজিং
কমিটিজ তারা কিন্তু তৈরি করেন। সো তারাও কিন্তু আইসিসির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে আইসিসির ইনস্ট্রাকশনসগুলো তারা ফলো করবেন এবং সেই অনুযায়ী তাদের যেই বেস্ট পসিবল আউটপুট দেওয়ার কথা সেই কাজটা তারা করবেন। সুতরাং তাদের সাপোর্টটাও কিন্তু প্রয়োজন রয়েছে এই সিচুয়েশনটায়। আমরা খবর পেয়েছি বিসিবি আইসিসিকে চিঠি দেওয়ার পর আইসিসি বলেছে যে আমরা খুব একটা অপারগতা প্রকাশ করছি না, আমাদের কোনো সমস্যা নেই যদি ইন্ডিয়াতে বাংলাদেশ না যেতে চায় এবং ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় শিফট করা হয়। তবে এখন দায়িত্বটা কাদের উপর পড়ছে তাহলে? ওই লোকাল অর্গানাইজিং কমিটিগুলোর উপরে, ইন্ডিয়ার উপরেও পড়ছে, শ্রীলঙ্কার উপরেও পড়ছে। এখন মূল কাজটা আমার কাছে যেটা মনে হয়, ইট হ্যাজ টু বি ফ্রম বোথ দিস এলওসিস, বোথ দিস লোকাল অর্গানাইজিং কমিটিজ, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মূল দায়িত্বটা এখন হবে এই ব্যাপারটা অর্গানাইজ করে ফেলার। কয়েকদিন আগে আমি শ্রীলঙ্কা ঘুরতে গিয়েছিলাম, এমনি ভেকেশনের জন্য ঘুরতে গিয়েছিলাম, এবং সেখানে আসলে শ্রীলঙ্কান বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমি যে ব্যাপারটা বুঝলাম, তারা কিন্তু ট্যুরিজমকে অনেক বেশি প্রমোট করছে এবং তারা খুবই এক্সাইটেড যে বিশ্বকাপের কো হোস্ট তারা, এবং সেখান থেকে ট্যুরিজমের হিসাবে তারা কিন্তু বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট করার সুযোগ পাবে। এবং আপনারা এটা খুব ভালো মতনই জানেন যে শ্রীলঙ্কায় বাংলাদেশের ভিসাটা কিন্তু অন অ্যারাইভাল একটা ভিসা, একটা অনলাইন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে হয় এবং ওটার থেকে একটা প্রিন্ট আউট কাগজ আসে, সেটা নিয়ে আপনি সরাসরি টিকিট কেটে শ্রীলঙ্কা চলে যাবেন এয়ারে। তারপর সেখানে নেমে ইমিগ্রেশনের টিকিটটা দেখালেই বা ওই ফর্মটা দেখালেই আপনাকে কিন্তু শ্রীলঙ্কাতে ঢোকার পারমিশন দিয়ে দিচ্ছে। সুতরাং যাতায়াত কিন্তু ইজি, ভিসা কোনো জটিলতা নেই এবং শ্রীলঙ্কা বাংলাদেশকে ওয়েলকাম করছে এই ধরনের কোনো সিচুয়েশন যদি হয় সেখানে। এবং আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিতে পারে। এখন দুইটা দেশেরই যেহেতু ক্রিকেট বোর্ড এখানে ইনভলভ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, দুই দিক থেকেই কিন্তু সমান সংখ্যক কোঅপারেশনটা দরকার এবং সেই কোঅপারেশনটা ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের এন্ড থেকে কতটুকু আসবে সেটা আমি জানি না। তারা তো খুব একটা খুশি নন ওভারঅল সিচুয়েশনটা নিয়ে, এবং এটা নিয়ে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ইভেন আকাশ চোপড়ার মতো ইন্ডিয়ান যারা ফর্মার ক্রিকেটাররা রয়েছেন এই মুহূর্তে অ্যানালাইসিস করেন, নিজেদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট করেন, তারাও পর্যন্ত কটু মন্তব্য করছেন, বেশ উস্কানিমূলক মন্তব্য করছেন। সেই বিষয়ে যেতে চাই না, আমি আসলে মূল কাজে থাকতে চাই। ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের আসলে এই মুহূর্তে কি করতে হবে এই এক মাসের ভিতরে যদি প্রবলেমটা সলভ করতে হয়। আমরা প্রথমে জাস্ট চলে যাই ফিক্সচার্সগুলোতে তাকালেই আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে ব্যাপারটা কি হচ্ছে। গ্রুপ সি, যেখানে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, নেপাল এবং ইংল্যান্ড খেলছে। 7 তারিখেই বাংলাদেশের ম্যাচ ছিল কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, 7 তারিখে, 7ই ফেব্রুয়ারি কলকাতায়। তারপরে ইংল্যান্ড, নেপাল, তারপরে আবার 9 তারিখে বাংলাদেশ এবং ইটালি। তার আগে কিন্তু আবার ইটালির কোনো ম্যাচ নেই। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ যদি 7 তারিখে শ্রীলঙ্কায় গিয়ে, বা 7 তারিখের আগেই 6 তারিখে গিয়ে বা 5 তারিখে গিয়ে তারা বাংলাদেশের সঙ্গে 7 তারিখের ম্যাচটা খেলে ফেরত আসে, ওয়েস্ট ইন্ডিজের নেক্সট ম্যাচ কিন্তু 11 তারিখে মুম্বাইতে। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কায় 7 তারিখের ম্যাচ খেলার পরও 8, 9, 10 3 দিন তারা সময় পাচ্ছে ট্রাভেল করে রেস্ট নিয়ে মুম্বাইতে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলতে। সুতরাং এই শিফটিংটার জন্য আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যদি রাজি থাকে, শ্রীলঙ্কার এন্ডে যদি লজিস্টিক্যাল ব্যাপারগুলো ক্লিয়ার আউট থাকে, তাহলে কিন্তু এই শিফটটা করতে খুব একটা সমস্যা নেই। আপনি এবার দেখেন ইটালি ভার্সেস বাংলাদেশ, এই জায়গাটায় কি হচ্ছে। 9 তারিখে এই খেলাটা হওয়ার কথা ছিল, এখন ইটালির কিন্তু প্রথম ম্যাচই এটা। সুতরাং ইটালি তারা কিন্তু ইজিলি 9 তারিখের আগেই শ্রীলঙ্কায় গিয়ে এই ম্যাচটা খেলে আসতে পারে এবং ইটালির পরবর্তী ম্যাচ নেপালের সঙ্গে 12 তারিখে, অর্থাৎ 9 তারিখ বাংলাদেশের সঙ্গে খেলে তারা কিন্তু 10, 11 দুটো দিন ব্রেক পাচ্ছে। 9 তারিখে ম্যাচ খেলার পর 10 তারিখেও তারা যদি ইন্ডিয়াতে পৌঁছে যায়, তাহলেও কিন্তু নেপালের সঙ্গে 12 তারিখে মুম্বাইয়ের ম্যাচটা তারা একদিনের প্র্যাকটিস করেও ম্যাচটা খেলতে পারবে, সেটা কিন্তু পসিবল। তারপরের স্টেজে চলে যায়, ইংল্যান্ডের দিকে যাই। ইংল্যান্ডের কি অবস্থা? ইংল্যান্ডের বাংলাদেশের সঙ্গে ম্যাচ হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে, এবং তার আগের যে ম্যাচটা ইন্ডিয়া খেলবে সেটা মুম্বাইতে 11ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সো 11 তারিখ খেলার পর ইংল্যান্ডের জন্য 12, 13, 14, অর্থাৎ 14 তারিখের আগে দুটো দিন রয়েছে। তারা যদি 12 তারিখ ট্রাভেল করে, 13 তারিখ রেস্ট নেয় এবং 14 তারিখ খেলে, সেই হিসেবেও কিন্তু ইংল্যান্ডের বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কায় এসে খেলতে খুব একটা সমস্যা আমি এখানে দেখি না। এবং তারপর শেষ ম্যাচ বাংলাদেশের নেপালের সঙ্গে। নেপালের বাংলাদেশের সঙ্গে ম্যাচ হচ্ছে 17ই ফেব্রুয়ারি, আমার ওয়াইফের জন্মদিনের দিন। এবং ওই দিনটাতে নেপাল যদি খেলতে আসতে চায় শ্রীলঙ্কায়, সেই ক্ষেত্রে তাদের যে আগের ম্যাচটা আছে 15 তারিখ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুম্বাইতে, সেই ম্যাচটা খেলেও তারা 16 তারিখ রওনা দিয়ে এরপরে 17 তারিখ আসতে পারে। অর্থাৎ নেপালের জন্য গ্যাপটা একটু কম, মানে একদিনের রেস্ট বা একদিনের প্র্যাকটিসের সুযোগ তারা পাবে না। তারা 15 তারিখ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা খেলে তারপরে
চলে আসতে পারে শ্রীলঙ্কায় এবং সেখানে এসে 17 তারিখে বাংলাদেশের সঙ্গে খেলবে। তবে ভালো ব্যাপার সেটা হচ্ছে ওটা হচ্ছে ডে ম্যাচ। নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা 15 ফেব্রুয়ারি ডে ম্যাচ, সুতরাং ওটা শেষ করে তারা রাতেও অ্যাকচুয়ালি রওনা দিয়ে শ্রীলঙ্কা পৌঁছে যেতে পারে এবং 16 তারিখে তারা রেস্ট বা ট্রেনিং করে 17 তারিখে বাংলাদেশের সঙ্গে সন্ধ্যায় ম্যাচটা খেলতে পারে। সো আমার কাছে কিন্তু লজিস্টিক্যালি সময়ের হিসেব যদি ধরি যে ফ্লাইট নিয়ে যাবে তারপরে আবার আসবে, ওই রিটার্ন করাটা নিয়ে পরবর্তী ম্যাচের জন্য কিংবা পূর্ববর্তী ম্যাচের পর সময় নিয়ে শ্রীলঙ্কায় এসে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এখানে খুব একটা কনফিউশন দেখছি না। বাদ বাকি ম্যাচ সবাই সবার সঙ্গে কিন্তু ওই ইন্ডিয়াতে খেলতে পারবে। বাংলাদেশের ম্যাচগুলো যদি শুধু শ্রীলঙ্কায় এসে এসে তাদের খেলেও যেতে হয়, সেই ক্ষেত্রেও তাদের একদিনের করে রেস্ট টাইম কিন্তু রয়েছে। একটাই খালি সমস্যা, অবভিয়াসলি ইন্ডিয়ার ভেতরের যেই ইন্টারনাল মুভমেন্টটা হতো, ট্রাভেল মুভমেন্ট, সেটার জায়গায় তাদেরকে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে হবে, শ্রীলঙ্কা যেতে হবে, শ্রীলঙ্কা থেকে আসতে হবে, সময় একটু বেশি লাগবে। ব্যাপারটা কিন্তু এতটুকুই, এছাড়া কিন্তু আর তেমন কিছু নেই। এখন ইনভলভড কারা কারা রয়েছেন সেই জায়গাটায় ডেফিনেটলি আইসিসি যেহেতু বাধা দিচ্ছে না এই জায়গাটায়, এখন অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে আলোচনাটা শুরু হয়ে যাবে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তারা যদি রাজি হয়, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যদি বাংলাদেশকে রিসিভ করতে এবং এই গ্রুপ স্টেজের সবকটা ম্যাচ এখানে খেলবে এই ব্যাপারটা এনশোর করতে যদি শ্রীলঙ্কা রাজি হয়, সেই ক্ষেত্রে অবভিয়াসলি এটা একটা পসিবিলিটি রয়েছে ইন্ডিয়ার যদি মানা না থাকে সেই জায়গাটা, এবং আইসিসি তো মানা করছে না। এরপর দেখতে হবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইটালি এবং নেপাল তারা কি আসলে কোনো ধরনের অবজেকশন দেয় কিনা। আমার কাছে মনে হচ্ছে অন্তত ইটালি বা নেপাল তাদের তো অবজেকশন দেওয়ার কথা নয়, ওয়েস্ট ইন্ডিজও হয়তো দিবে না। ইংল্যান্ড আমি জানি না তাদের কি অবস্থা, বাট অবভিয়াসলি ইংল্যান্ডেরও হয়তো দেওয়ার কথা না যদি তাদের লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটা সঠিকভাবে করা হয়। সো পসিবল, আমার কাছে মনে হচ্ছে পসিবল। কিন্তু এখানে আবার আরেকটা ক্যাচ আছে, সেই ক্যাচটা একটু দূরের দিকে গিয়ে বলছি। আমি জানি না যে টুর্নামেন্টে আসলে বাংলাদেশ সুপার এইটে প্রোগ্রেস করবে কিনা এবং সেখানে গেলে ফিক্সচার্সগুলোর ব্যাপারটা কেমন হবে। ওখানেও কিন্তু আবার ভেন্যু চেঞ্জের বিষয় থাকবে, কারণ বাংলাদেশ যদি সুপার এইটে যায় সেই ক্ষেত্রে আবার বাংলাদেশের ম্যাচগুলো ওই পাকিস্তানের মতো করেই, পাকিস্তানও যদি সুপার এইটে যায় যেভাবে তাদের অ্যারেঞ্জমেন্টটা হতো, বাংলাদেশেরও ওরকম কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যে তাদের শ্রীলঙ্কাতে যাতে খেলাটা হয় এটা এনশোর করার একটা বিষয় আইসিসির থাকবে। সো ব্যাপারটা এত সিম্পল না যে শুধুমাত্র গ্রুপ স্টেজের ম্যাচ সলভ করে আপনি পুরো ব্যাপারটা কাভার দিতে পারবেন। ওই সুপার এইটের ম্যাচগুলাও ইভেন সেমিফাইনাল, ফাইনাল বলা তো যায় না কে কোথায় যাবে। আই এম নট সেইং বাংলাদেশ সেমিফাইনাল, ফাইনালে যাবে, চ্যাম্পিয়ন হবে। আই এম জাস্ট সেইং যে ইট ইজ আ পসিবিলিটি, বা এই জিনিসগুলো আগে থেকেই সর্ট আউট করেই তারপর যেতে হবে। সুতরাং ফিক্সচার্স ঢেলে সাজানোর কাজটা এত সহজ নয়, বাট গ্রুপ স্টেজের ফিক্সচার্সের ডেটগুলো ঠিক রেখে তারপরও কিন্তু বাংলাদেশের গ্রুপ সির ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলানো সম্ভব। আপাতত এতটুকু আমি বুঝতে পারছি। সামনে আরো খোলসা করে হয়তো ওই যে নকআউট স্টেজের ম্যাচগুলোর ব্যাপারে একটা ধারণা নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারবো, তখন হয়তো একটু ডিটেলে আমরা আলোচনা করতে পারবো যে কতটুকু ফিজিবল এই বিষয়টা। সো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখন যারা লোকাল অর্গানাইজিং কমিটি রয়েছেন, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। শ্রীলঙ্কাকে অ্যাকসেপ্ট করতে পারতে হবে যে বাংলাদেশকে তারা সেখানে অ্যাকোমোডেট করবে, এবং ইন্ডিয়াকেও রাজি থাকতে হবে এই ব্যাপারটা ছাড়তে, যে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলুক, কোনো সমস্যা নেই। আমাদের এর থেকে এই দিকের লজিস্টিক্যাল যে ইস্যুসগুলো রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইটালি, তাদেরকে আমরা আমাদের এখানে রাখবো, ফ্লাইটে করে পাঠিয়ে আবার আনবো। ওই লজিস্টিক্যাল বিষয়গুলো তখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের আন্ডারে, তাদের দায়িত্বের আন্ডারে তখন পড়বে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ইটস স্টিল ফিজিবল। 4 সপ্তাহ বাকি আছে, ইটস স্টিল ফিজিবল। বাংলাদেশকে যদি ওয়ার্ল্ড কাপে আইসিসি আসলেই একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট মনে করে এবং রাখতে চায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সবাই যদি সম্মতিতে থাকে, এই ফিক্সচার্সগুলো কিন্তু শ্রীলঙ্কাতে খেলা সম্ভব। ইটস ফিজিবল, এই ব্যাপারটা এনশোর করলাম। এবং এরই সাথে আমার মনে হয় শ্রীলঙ্কা আরো এক্সট্রা করে এক্সাইটেড বা ইন্টারেস্টেড হবে, বিকজ তাদের ট্যুরিজমটার বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সব ম্যাচ যদি শ্রীলঙ্কায় হয়, আমার কাছে মনে হয় যে এটা বিশাল সংখ্যক কন্টিনজেন্ট এই টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ম্যাচগুলো খেলা দেখতে শ্রীলঙ্কায় যাবেন, এবং সেখানে শ্রীলঙ্কার ট্যুরিজমেরও কিন্তু খানিকটা সুবিধা হবে, যেখানে ইন্ডিয়াতে যেতে কিন্তু খুব স্ট্রাগল করছে বাংলাদেশের মানুষজন, এখন খেলা দেখতে কিন্তু যেতে পারছে না। সুতরাং টিকিট থাকলেও তাদের খেলা দেখার নিশ্চয়তা নেই। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। প্রত্যেক দিন তো আমরা নতুন নতুন খবর পাচ্ছি, কয়েক ঘন্টা পরপরই নতুন নতুন আপডেট আসছে। এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে ফিজিবল অপশন শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড কাপটা খেলা, যেহেতু বাংলাদেশ ডিসাইডই করেছে তারা ইন্ডিয়ায় গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে না। সো শ্রীলঙ্কায় গিয়ে যদি খেলতে হয়, ফিজিবল কিনা সেই বিষয়ে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা আমি দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এত কষ্ট করে হলেও এই ফিক্সচারগুলো আসলে ফিক্স করা দরকার কিনা, বাংলাদেশের পার্টিসিপেশনটা এনশোর করা উচিত কিনা আইসিসির এবারের বিশ্বকাপ টি20-র জন্য, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।